চ্যাম্পিয়ন্স ট্রফি গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ তো প্রথমে ব্যাটিং করে 228 রান তুলেছিল, তো যার জন্য ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রাটা দাঁড়িয়েছিল 229 রানের। তো ভারতের হয়ে বরাবর ওপেন যারা করে আসেন ওই ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা আর ভাইস ক্যাপ্টেন শুভমান গিল, এদিনও তার অন্যথা ঘটেনি, তারাই আর কি ইনিংস ওপেন করার কাজটা করেছিলেন। তো ভারতের ইনিংসের একদম প্রথম বলে ওই তাসকিন আহমেদের একটা ব্যাক অফ দ্য লেংথের ডেলিভারিতে রোহিত শর্মা ইনসাইড এজ হয়ে গেছিলেন, খুবই লাকিলি তিনি ওই জায়গায় মাত্র কয়েক ইঞ্চি গ্যাপের জন্য বেঁচে গেছিলেন। তো যাই হোক, এরপর রোহিত ওই জায়গা থেকে একটা সিঙ্গেল নিয়ে তিনি স্ট্রাইক বদল করলেন, কিন্তু ওই তাসকিনকে ওই প্রথম ওভারই থার্ড ডেলিভারিতে ওই একটা ব্যাক অফ দ্য লেংথের একটা কাইন্ড অফ একটু শর্ট পিচ টাইপের ডেলিভারিতে শুভমান গিল তাকে ওই পুল শটে একটা বাউন্ডারি মারলেন। তো ওই জায়গায় আর কি ভারত যে মোমেন্টামটা পেয়ে গেল, ওইটা থেকেই আর কি পরবর্তীতে এই শুভমান গিল আর রোহিত শর্মা ইনিংসটাকে ঠিক একদম পজিটিভ ওয়েতে ক্যারি করে নিয়ে গেলেন। আর তাসকিন আহমেদ এরপর ওই ইনিংসের থার্ড ওভারে যখন তিনি আবার বল করতে এলেন, শুভমান গিল দেখলাম তাকে চার্জ করে ওই কাভার দিয়ে আরেকটা বাউন্ডারি মারলেন। শুভমান গিলকে ওই রকম পরপর দু ওভারে দুটো বাউন্ডারি মারতে দেখে অপর প্রান্ত থেকে রোহিত শর্মা বেশ কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেলেন, কারণ ইনিংসের শুরুতে রোহিত কিন্তু অতটা তার ব্যাটে বলে সেভাবে লাগছিল না। তারপর দেখলাম মুস্তাফিজুর রহমান যখন বল করতে এলেন, তাকেই মূলত বেছে অ্যাটাক করলেন রোহিত শর্মা। খুবই সারপ্রাইজিং একটা বিষয় ছিল, স্ট্র্যাটেজিটা হয়তো তারা ওই মাঠে ইনস্ট্যান্টলি ঠিক করে নিয়েছিলেন যে মুস্তাফিজকে টার্গেট করবেন রোহিত শর্মা আর তাসকিন আর তানজিম সাকিবকে টার্গেট করবেন ওই শুভমান গিল। তো মুস্তাফিজকে আর কি অ্যাটাক করতে শুরু করি, রোহিত শর্মা নিজের ছন্দটা ফেরত পেলেন। মুস্তাফিজকে ওই জায়গায় প্রথমে তিনি ওই ফাইন লেগ ক্লিয়ার করে একটা বাউন্ডারি মারতে দেখলাম, তারপর লং অনের উপর দিয়ে একটা লফটেড শটে ওই জায়গায় একটা বাউন্ডারি মারলেন, তারপর ওই ডাউন দ্য ট্র্যাকে এসে এক্সট্রা কাভার দিয়ে একটা বাউন্ডারি মারলেন। চমৎকার কিছু শট রোহিত শর্মা ওই জায়গায় পার্টিকুলারলি শুধুমাত্র মুস্তাফিজকেই টার্গেট করে করে দেখছিলাম মারছিল। আর অপরদিকে শুভমান গিল তখন কিছুটা আর কি সিঙ্গেলস বা ডাবলসের উপর তিনি খেলছিলেন, কিন্তু তিনি যেটুকু মৌকা পাচ্ছিলেন আবার তাসকিন আহমেদ কিংবা ওই তানজিম হাসান সাকিব এই দুজনকে আর কি মূলত বেছে বেছে তিনি টার্গেট করছিলেন। তানজিম সাকিবকেও দেখেছিলাম ওই ভারতের প্রথম পাওয়ার প্লের একদম প্রায় শেষের দিকে শুভমান গিল একটা ওই তার ব্যাক অফ দ্য লেংথের একটা ডেলিভারিতে চমৎকার একটা পুল শটে তিনি মিড উইকেট দিয়ে একটা বিশাল ছক্কা মেরেছিলেন, এত জোরেই মেরেছিলেন বলটা ওই দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সেকেন্ড টায়ারে গিয়ে পড়েছিল। তাহলে ভাবুন শটে ঠিক কতটা পাওয়ার জেনারেট তিনি করেছিলেন। আর অপর পাশ থেকে রোহিত শর্মা ওই পার্টিকুলারলি মুস্তাফিজুর রহমানকেই টার্গেট করে খুব সুন্দরভাবে ওই জায়গা থেকে রান বের করতে থাকছিলেন। তো 8 ওভারে ভারত ওই জায়গায় তুলে ফেলে 51 রান। তারপর প্রথম পাওয়ার প্লেটা যখন প্রায় শেষ হয়েই এসছে আর দু বল বাকি, ওই 10ম ওভারের একদম ফিফথ ডেলিভারিতে রোহিত শর্মা তাসকিন আহমেদকে আর কি চার্জ করে একটা বড় শট খেলতে গেলেন। তো ওই জায়গায় ব্যাটে বলে কানেকশনটা একবারই ঠিক মতো হয়নি, যার ফলে একটা ওই লিডিং এজের শিকার হয়, ওই কাভারে ফিল্ডিং করা ফিল্ডারের হাতে তিনি আর কি একটা উঁচু ক্যাচ হয়, ওই জায়গায় আউট হয়ে গেলেন। যার ফলে রোহিতের ইনিংসটা শেষ হয়ে গেল 41 রানে, তিনি ওই জায়গায় 7খানা বাউন্ডারি কিন্তু মেরেছেন। তো রোহিতের ওই ফ্লাইং স্টার্টের জন্যই কিন্তু প্রথম পাওয়ার প্লেতে ভারত তুলে ফেলেছিল 69 রান। এরপর বিরাট কোহলি জয়েন করলেন শুভমান গিলকে, কিন্তু রোহিত আউট হয়ে যাওয়ার পরই ভারতের রানের গতিটা অনেকাংশে কমে গেছিল। প্রথম 10 ওভারে ভারত তুলেছিল 69 রোহিত থাকাকালীন, আর পরবর্তী 10 ওভারে এই শুভমান গিল আর বিরাট কোহলি মিলে তুললেন মাত্র 32টা রান। তো এমনিও উইকেটটা আর কি খুবই ট্রিকি টাইপের ছিল, ওই জায়গায় আর কি ম্যাচটা যত আর কি গড়াচ্ছিল, উইকেটটা যত পুরনো হচ্ছিল, রান তোলাটা কিন্তু ব্যাটারদের জন্য খুবই কঠিন হয়ে যাচ্ছিল। আর স্পিনারদের এগেনস্টে পার্টিকুলারলি সেই কাজটা বরং আরও কয়েক গুণ বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল রাদার দ্যান পেস বোলার্স। বিরাট কোহলি ইনিংসের মূল মন্ত্রই থাকে সিঙ্গেলস ডাবলস কালেক্ট করে ওই স্কোর কার্ডটাকে চালু রাখা, তিনি সেই কাজটাই করছিলেন। আর অপর দিক থেকে শুভমান গিল তিনি বরং যেটুকু মৌকা পাচ্ছিলেন ওই জায়গায় স্ট্রোক নেগোশিয়েট করছিলেন, বাউন্ডারি ওভার বাউন্ডারি তুলে নেওয়ার চেষ্টা করছিলেন। এরপর বিরাট কোহলি দেখলাম মেহেদি হাসান মিরাজকে একটা ওই ডিপ স্কোয়ার লেগ দিয়ে বাউন্ডারি মারলেন। আর তারপর রিশাদ হোসেনের একটা ব্যাক অফ দ্য লেংথের ডেলিভারিতে দেখলাম কোহলি তাকে কাট করতে গেলেন, কিন্তু ওই জায়গায় একটু আর কি সামান্য ওই লিডিং এজ হয়, তিনি ওই পয়েন্টে ফিল্ডিং করা ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান মাত্র 22 রান করেই। তো ওই জায়গায় শুভমান গিল আর বিরাট কোহলির মধ্যে যে 43 রানের জুটিটা গড়ে উঠেছিল সেটা ভেঙে গেল, আর ভারতের স্কোরটাও তখন তার সাথে হয়ে গেল 2 উইকেটে 112। এরপর থার্ড উইকেটে ওই শুভমান গিল আর শ্রেয়াস আয়ারের মধ্যে একটা 21 রানের জুটি গড়ে উঠেছিল, আর তার মাঝে শুভমান গিলও নিজের হাফ সেঞ্চুরিটা কমপ্লিট করলেন 69 বলে। তো এরপর শ্রেয়াস আয়ার নিজের ইনিংসটাকে খুব বেশি বড় করতে পারলেন না, ওই মুস্তাফিজুর রহমান তার ওই সেকেন্ড স্পেলে বল করতে এসে তিনি ওই শ্রেয়াস আয়ারকে একটা ওই কাইন্ড অফ স্লোয়ার ডেলিভারি তার কি ট্র্যাপ করলেন, ফলে ওই জায়গায় পুরোপুরি ডিসিভড হয়ে শ্রেয়াস আয়ার ব্যাট থেকে তার বটম হ্যান্ডটা পুরোপুরি লুজ হয়ে গেছিল, আর যার ফলে টোটালি আনকন্ট্রোল একটা শট খেলে তিনি ওই মিড অফ ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত যান 15 রান করে। তার সাথেই ভারতের স্কোরটা হয়ে গেল 3 উইকেটে 133। এরপর ক্রিজে আসেন আকসার প্যাটেল, ওই ইংল্যান্ডের বিপক্ষে ওই ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচে যেমন তাকে ফ্লোটার হিসেবে নাম্বার 5-এ পাঠিয়েছিল টিম ম্যানেজমেন্ট, এই দিনও ঠিক ওই সেম কাজটাই করেছিল। আকসার প্যাটেল কিন্তু শুরুটা ভালোই করেছিলেন, একটা পুল শটে তিনি কিন্তু ওই জায়গায় বাউন্ডারি নেগোশিয়েট করেছিলেন। তারপর ওই রিশাদ হোসেন যখন বল করতেলেন বাংলাদেশের ওই লেগি, তাকে ওই জায়গায় একটা স্লক সুইপে বড় শট খেলতে গেলেন, কিন্তু রিশাদের ওই গুগলিটা তিনি একেবারেই পিক করতে পারেননি, আর যার ফলে তিনি একটা লিডিং এজের শিকার হয়, হাই ক্যাচ দিয়ে ফেললেন। আর ওই ক্যাচটা ধরতে কোনো রকম ভুল করেননি বাংলাদেশের ফিল্ডাররা,
তো মাত্র 8 রান করেই তিনি প্যাভিলিয়নে ফেরত গেলেন। তার সাথে সাথেই ভারতের স্কোরটা হয়ে গেল 4 উইকেটে 144। তখন ওই 11 রানের মধ্যেই খুবই অল্প সময়ের ব্যবধানে 2টা উইকেট হারিয়ে ভারত কিন্তু বেশ চাপে পড়ে গেছিল। এরপর ক্রিজে আসলেন KL রাহুল। এরপর KL রাহুল আর শুভমান গিলের মধ্যে একটা ধীরে ধীরে যে পার্টনারশিপটা গড়ে উঠলো, এই পার্টনারশিপটাই মূলত ভারতকে মানে জয়ের দিকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছিল। আর তারপর তো বাকি কাজটা এরাই একদম কমপ্লিট করে দিয়েছিলেন। তো KL রাহুলকেও দেখলাম মানে একদম নেমেই তিনি মানে অন্যান্য ব্যাটারদের মতো মানে ওই বিরাট কোহলি বা শ্রেয়াস আয়ারের মতো অতটা স্ট্রাগল তিনি করছিলেন না সেভাবে। মানে তিনি কিন্তু বেশ সাবলীল ভঙ্গিতেই ব্যাটিং করছিলেন। মানে KL রাহুল যে ধরনের অ্যাপ্রোচে ব্যাটিং করে থাকেন, মানে যে মাইন্ডসেট নিয়ে ব্যাটিং করতে তিনি পছন্দ করেন, এই উইকেটটা আমি মনে করি তার জন্য একদম আদর্শ প্রপার উইকেট ছিল। মূলত সেই কারণেই তিনি ব্যাটিং করতে বেশ কমফোর্টেবল ফিল করছিলেন। তো KL রাহুলকেও দেখলাম বেশ কিছু ভালো ভালো শট নেগোশিয়েট করতে তিনি কাট করেছিলেন, পুল করেছিলেন। তারপর ওই জায়গায় আর কি দেখলাম রিশাদ হোসেনকে একটা চমৎকার পিক আপ শটে তিনি ওই লং অন ক্লিয়ার করে একটা ছক্কাও মারলেন। আর অপরদিকে শুভমান গিল তো ইনিংসের শুরু থেকেই সব ধরনের শটই তিনি নেগোশিয়েট করছিলেন, তার কথা আলাদা করে তার কিছু বলার নেই। ইংল্যান্ড সিরিজে তিনি যে ফর্মে ছিলেন ওই সেম ফর্মটাই তিনি এই দিনও আবার ক্যারি করছিলেন। ওই মনে হচ্ছিল ইংল্যান্ডের বিপক্ষে লাস্ট ওয়ানডে ম্যাচে তিনি তো সেঞ্চুরি পেয়েছিলেন, ওই মনে হচ্ছিল ওই ইনিংসটাকেই তিনি আবার এই দিন নতুন করে আর কি মাঠে গড়াচ্ছেন। তো যাই হোক, শুভমান গিলও খুব সুন্দর চোখ ধাঁধানো কিছু শট খেলেছেন। তার ইনিংসটা তিনি সাজিয়েছেন 9টা বাউন্ডারি, 2টা ওভার বাউন্ডারি দিয়ে। 20 ওভার শেষেও ভারতের স্কোরটা যেখানে ছিল 101, তো সেখানে আর কি দেখলাম 42 ওভার শেষে ভারতের স্কোরটা তখন 198। মানে উইকেটটা এতটাই আর কি স্লো হয়ে আসছিল, মানে ব্যাটারদের জন্য স্ট্রোক নেগোশিয়েট করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। সেই কারণে মানে সিঙ্গেলস ডাবলস নেওয়াটাও আর কি ব্যাটারদের জন্য এক প্রকার দুঃসাধ্য হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এরপর গিল আর ওই রাহুলের দৌলতে ভারত 200 রানের গন্ডিটা টপকায়। তো 200 রানের গন্ডি যখন তারা টপকে গেল, তখন আর কি প্রয়োজনীয় রানের থেকে বল অনেকটাই আর কি বেশি রয়েছে হাতে। তো তখন আর কি বলতে গেলে ভারতের জয়টা অলমোস্ট কনফার্ম হয়ে গেছিল। এরপর মানে ভারতের যখন জয়ের জন্য আর ওই 8 বা 9 রানের মতো প্রয়োজন, তখন শুভমান গিল ওই জায়গায় নিজের সেঞ্চুরিটা কমপ্লিট করলেন 125 বল খেলে। মানে এটা হচ্ছে শুভমান গিলের মানে ওয়ানডে ক্যারিয়ারের 8th সেঞ্চুরি। মানে এই 8টা সেঞ্চুরির মধ্যে এটাই হচ্ছে তার সবচেয়ে স্লোয়েস্ট সেঞ্চুরি। তো যাই হোক, এই দিন তিনি যেভাবে মানে কন্ডিশন ওয়াইজ আর কি সিচুয়েশন ওয়াইজ আর কি ঠান্ডা মাথায় একদম আর কি ধৈর্য ধরে রেখে যেভাবে নিজের ইনিংসটাকে গড়েছেন, সাথে আর কি অন্যান্য ব্যাটারদেরও সাপোর্ট দিয়ে গেছেন উইকেটের অপর পাশ থেকে, এই ইনিংসটা তার জন্য কিন্তু যথেষ্ট প্রশংসার দাবি রাখে। মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনিংস অফ হিস ক্যারিয়ার বলাই চলে। আর শুভমান গিল পার্টিকুলারলি এই দিন মানে তার ইনিংসে সবচেয়ে বেশি টার্গেট করেছেন কোন বোলারকে জানেন? ওই বাংলাদেশের তানজিম হাসান সাকিব আর ওই তাসকিন আহমেদ, পার্টিকুলারলি তানজিম সাকিব। মানে একটা সময় তো দেখে মনে হচ্ছিল যে তানজিমকে তিনি প্রায় সব বলেই আর কি 4 ছক্কা মেরেই চলেছেন। মানে তার বিরুদ্ধে তিনি কোন শটগুলো খেলেননি, এক্সট্রা কাভারের উপর দিয়ে শট খেলেছেন, পুল শটে আর কি ছক্কা মেরেছেন। তারপর ওই তার ইনিংসের শেষের দিকে গিয়ে এমন একটা ফ্লিক শটে তিনি ওই জায়গায় আর কি বলটাকে ওভার বাউন্ডারিতে পাঠালেন, অসাধারণ চমৎকার একটা শট ছিল দেখার মতো। তো এরপর 47 নম্বর ওভারে ওই তানজিম সাকিবি যখন বল করছিলেন, ওই ওভারের থার্ড ডেলিভারিতে তিনি KL রাহুলকে একটা শর্ট পিচ ডেলিভারি করেছিলেন। তো KL রাহুল একদম ওটাকে আর কি বাউন্ডারির বাইরে পাঠাতে কোনো রকম ভুল করলেন না, একবারে ছক্কা মেরে ওই ডিপ স্কোয়ার লেগ দিয়ে তিনি ওটাকে ওভার বাউন্ডারিতে পাঠিয়ে ভারতের জয়ের ওই প্রয়োজনীয় রানটা তুলে দেন। তো ফলে 3 ওভার 3 বল মানে 21 বল হাতে রেখে ভারত 6 উইকেটের ব্যবধানে তাদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দেয়। আর শুভমান গিল 101 রানে আর অপরদিকে KL রাহুল 41 রান করে তারা অপরাজিত ছিলেন। তো এই জয়টা কিন্তু এই 23শে ফেব্রুয়ারি ভারত যে পাকিস্তানের বিপক্ষে এই চ্যাম্পিয়ন্স ট্রফি তথা এই বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাচে খেলতে নামবে এই বাংলাদেশের বিপক্ষে, এই কমফোর্টেবলি মানে ভিক্টরিটা কিন্তু ওই ম্যাচে নামার আগে একটা আর কি অনেক কনফিডেন্স বুস্টার হিসেবে কাজ করবে বলে আমি মনে করি। আর শুভমান গিলের ওই দায়িত্বশীল, বুদ্ধিদীপ্ত আর ক্যালকুলেটিভ 101 রানের ওই ফ্যান্টাস্টিক ইনিংসটার জন্য তাকেই এই ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। তো আপনারা কি মনে করেন বাংলাদেশের ছুড়ে দেওয়া এই 229 রানের টার্গেট চেস করতে নেমে ভারতের কোন ব্যাটারের ব্যাটিং অ্যাপ্রোচ দেখে আপনি সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন, বা কোন ব্যাটারের ইনিংস গড়া দেখে আপনি ওই জায়গায় সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছিলেন, বা মনে করেন যে এই ব্যাটারের এই পার্টিকুলার ইনিংসটা কিন্তু অনেক দিন যাবত মনে রাখা যায়, তা সে যতই আর কি স্লথ গতিতে বা একটু আর কি তুলনামূলক ধীর গতিতে ব্যাটিং করে থাকুক না কেন? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?